গত ক্লাসে আমরা কি সার্কুলেশন বলেছি, তারপরে কি পড়লাম? প্রিসাম্পটিভ সিমটমস, তাই না? প্রিসাম্পটিভ সিমটমসগুলো গত ক্লাসে আমরা আলোচনা করেছি, অর্থাৎ একজন মেয়ে প্রেগনেন্ট হলে কোন কোন আনুমানিক সিদ্ধান্ত দিয়ে আমরা বুঝতে পারি যে কি সে প্রেগনেন্ট হয়েছে। আজকে আমরা বলবো পজিটিভ সিমটমস এবং কি ফিজিওলজিক্যাল চেঞ্জ। ঠিক আছে, পজিটিভ সিমটমস বের করেন, পেজ নাম্বার 76। পজিটিভ সিমটমস কাকে বলে আমরা প্রথমে বুঝি, অর্থাৎ কি যে সকল লক্ষণ কোনো মেয়ের প্রেগনেন্সিকে একেবারে 100% নিশ্চিত করে দেয়, ওই লক্ষণগুলোকে আমরা কি বলবো? পজিটিভ সিমটমস। আর প্রিজাম্পটিভ সিমটমস কাদের বলবো? যে লক্ষণগুলো 100% নিশ্চিত করে বলতে পারে না, অনুমান করতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে দেখি কি কি প্রিজাম্পটিভ সিমটমস আছে। বলছে যে সমস্ত লক্ষণ দ্বারায় কোনো মহিলা গর্ভবতী কিনা তা নিশ্চিতভাবে বোঝা যায়, তাদেরকে আমরা কি বলি? প্রিসাম্পটিভ পজিটিভ সিমটমস বলি। কি কি আছে? প্রথমে হচ্ছে প্রস্রাবের HCG, এটা তো আমরা সবাই জানি, তাই না? আমরা যে টেস্ট করি, প্রেগনেন্সি টেস্ট করি যে স্ট্রিপ দিয়ে, সেটাকে আমরা কি ইউজ করি? প্রস্রাব ব্যবহার করি না? তাহলে প্রস্রাবের কোন জিনিসটা ডিটেক্ট করে আমার ওই মেশিনটা? ফিজিক্যাল HCG। HCGটা কি? HCG কি? ক্রনিক না, করণিক বলে, হ্যাঁ, গোনাডোট্রপিন হরমোন, তাই না? এই হরমোনটা কোথা থেকে তৈরি হয়? প্লাসেন্টা থেকে তৈরি হয় মূলত। ঠিক আছে, বাট প্লাসেন্টা যখন তৈরি হয় না, তখন ব্লাস্টোসিস থেকেও কি এটা তৈরি হতে পারে। তাহলে দেখেন, আমরা সহজভাবে বলি, প্রথমে কি HCG, এই হরমোনটা তৈরি হবে, এবং এই হরমোনটা আপনার রক্তে যখন বেড়ে যাবে, কিডনি কি করবে? এই হরমোনটাকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দিতে যাবে। তখন আমি যখন প্রস্রাব কি ওই মেশিনের মধ্যে দিব, সমস্ত প্রস্রাবে কি আছে? মেশিনের সমস্যা না, মেশিনের সমস্যা হচ্ছে HCG থাকলে 2 দাগ হবে, HCG যদি না থাকে 1 দাগ হবে। যদি মাঝখানে থাকে বা T দাগ পর্যন্ত থাকে, তাহলে মেশিনের সমস্যা। ঠিক আছে, ওকে। আমরা দেখি কি হয়। HCG দেখেন, বলছে জাইগোট সৃষ্টির পর থেকে HCG হরমোন নিঃসরণ শুরু হয়। তার মানে যখন জাইগোট তৈরি হচ্ছে, জাইগোট কখন তৈরি হয়? জাইগোট কখন তৈরি হয়? আমরা জাইগোট আলাদাভাবে পড়ছি, তাই না? বলেন, ফার্টিলাইজেশন যখন হয়ে যায়, তার মানে আফটার ফার্টিলাইজেশনের পরে কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। ঠিক আছে, এখন এই জাইগোট তৈরির পর থেকে কি শুরু হয়? HCG হরমোন শুরু হয়। গর্ভধারণের 14তম দিন থেকে 12 সপ্তাহ পর্যন্ত, কতদিন? 14 ডেজ থেকে একদম 12 সপ্তাহ পর্যন্ত কি রক্তে এবং প্রস্রাবে কি প্রচুর পরিমাণ HCG হরমোন থাকে। একদম 16 সপ্তাহে আসলে কি হবে? HCG হরমোন নেগেটিভ পাওয়া যেতে পারে। তার মানে 16 সপ্তাহের পর থেকে আর HCG হরমোন এত রক্তে পাওয়া যাবে না। ঠিক আছে, প্রথম কতদিন? 14 দিন থেকে শুরু করে 12 সপ্তাহ পর্যন্ত, মানে 3 মাস, তাই না? তাহলে প্রথম 3 মাস কতদিন থেকে শুরু করবেন? 14 দিন। তাহলে দেখেন, যদি কোনো মেয়ে প্রেগন্যান্সি টেস্ট করতে চায়, ঠিক আছে, শারীরিক সম্পর্কের সাথে সাথে কিন্তু কি পজিটিভ হবে না। যদি সে প্রেগনেন্ট হয়, কতদিন লাগবে? অ্যাপ্রক্সিমেট 14 দিন পরে এই টেস্ট করা লাগবে। তাহলে কতদিন পরে এই টেস্টটা করা লাগবে, এটাও কি ইম্পর্টেন্ট। 14 থেকে 3 মাসের মধ্যে টেস্ট করলে অবশ্যই পজিটিভ হবে। যদি 16 সপ্তাহের উপরে এই টেস্ট করা হয়, তাহলে পজিটিভ থাকবে না। নেক্সট ওয়ান দেখেন, ওকে। এরপর দেখেন হার্ট সাউন্ড। হ্যাঁ, যদি আমরা হার্ট সাউন্ডের কথা বলি, তাহলে কি বলছে এখানে? যে 18 থেকে 20তম সপ্তাহে, কততম সপ্তাহে? মোটামুটি 18 থেকে 20তম সপ্তাহে কি ফিটাল হার্ট সাউন্ডটা মোটামুটিভাবে শোনা যায়। যখন হার্ট সাউন্ড শুনবেন, হার্ট সাউন্ড শোনার সময় আরও 2টা সাউন্ড আসবে। ঠিক আছে, এই সাউন্ডটা একটা হচ্ছে এই যে প্লাসেন্টার ভিতর দিয়ে, প্লাসেন্টাল কর্ড আছে, আম্বালিকাল কর্ড যেটা আমরা বলতেছি, আম্বালিকাল কর্ডের ভেইন দিয়ে কি বাচ্চার শরীরে রক্ত যাচ্ছে, আর্টারি দিয়ে কি হচ্ছে? বাচ্চার শরীর থেকে মায়ের শরীরে রক্ত ব্যাক করতেছে। এই যে যাচ্ছে আসতেছে, এটারও কি একটা শব্দ আসবে। আরেকটা শব্দ কি আসবে? মায়ের শরীরের যে জরায়ুটা বড় হয়ে গেছে, তাই না? তাহলে জরায়ুতে বিভিন্ন ব্লাড ভেসেল, আর্টারি আছে না, এই আর্টারির একটা শব্দ কি আসতে পারে। তার সাথে আসবে কি বাচ্চার হার্ট সাউন্ড। ঠিক আছে, হার্ট সাউন্ড প্রতি মিনিটে কত হয় দেখেন? 120 থেকে 160 বিট পার মিনিট। ওকে, তাহলে বাচ্চার যদি হার্ট সাউন্ড পায় 18 থেকে 20 সপ্তাহ, এটা কিন্তু কনফার্ম টেস্ট বাচ্চার জন্য, তাই না? ওকে, এরপরে দেখেন
অঙ্গ প্রত্যঙ্গ বোঝা, ঠিক আছে, বলছে কি 24 সপ্তাহের পরে, মোটামুটিভাবে 24 সপ্তাহের পরে পালপেশন, টাচ করার মাধ্যমে অভিজ্ঞ ধাত্রী কি বলতে পারবে যে বাচ্চার মাথা কোথায় আছে, বাচ্চার হাত কোথায় আছে, বাচ্চার পা কোথায় আছে। তার মানে হাত পা মাথা এটা কি করতে পারবে, সে অনুভব করতে পারবে কোথায়, বাইরে থেকে, পালপেশনের মাধ্যমে। পালপেশন মানে কি টাচ, ওকে। তাহলে যদি ওখানে হাত পা মাথা এগুলো ধরতে পারে, সেটাও কি নিশ্চিত করে বলে না যে সে প্রেগনেন্ট? এগুলো হচ্ছে একদম নিশ্চিত, ওকে। এরপরে দেখেন ব্যাটলম্যান এক্সামিনেশন। ব্যাটলম্যান এক্সামিনেশন মানে ভাসমানাত্মক কি টেস্ট। আমরা জানি অ্যামনিওটিক ফ্লুইডের ভিতরে কি থাকে, বাচ্চা ভাসমান অবস্থাতে থাকে। তাহলে মাকে যদি আমরা ডরসাল পজিশন এইভাবে শোয়াই, এই পাশ থেকে যদি চাপ দেই, বাচ্চাটা কি হবে, এইদিকে এসে বাড়ি খাবে। আবার এই পাশ থেকে যদি চাপ দেই, কি হবে, এইদিকে এসে বাড়ি খাবে বাচ্চা। ব্যাটলম্যান এক্সাম, এটা হচ্ছে কি এক্সটার্নাল। ইন্টারনালটা কিভাবে করে, ইন্টারনাল করে কি গ্লাভস পরে ভ্যাজাইনাল ক্যাভিটির ওইখানে যদি হাত দেয়, ঠিক আছে, বাচ্চাটাকে যদি উপর ওইখানের থেকে যদি ভিতরে দেয়, বাচ্চাটা উপরের দিকে উঠে আসে। আবার একটু পরে কি হয়, ওইখানে যেই পড়ে, তাহলে ওইখানে যে যখন পড়তেছে তখন একটা কি ফিলিংস আসে হাঁসের মধ্যে, অর্থাৎ দুইটা আঙ্গুল ভ্যাজাইনাল ক্যাভিটিতে কি দিয়ে দিতে হবে একদম সার্ভিক্স পর্যন্ত, ঠিক আছে। তখন কি হবে, আরেকটা টেস্ট হবে, একটা হচ্ছে ইন্টারনাল, আরেকটা কি এক্সটার্নাল ব্যাটলম্যান এক্সামিনেশন। এটাতে বোঝায় যে বাচ্চাটা কি ভাসমান অবস্থাতে আছে, বাচ্চাটা কি বেঁচে আছে। কারণ কি অনেক সময় দেখা যায় এইচসিজি হরমোন আছে, টিউমারের কারণে হতে পারে। যদি টিউমার হয় তাহলে কি ভাসবে, যেখানে আছে সেখানে কি ফিক্সড হয়ে থাকবে। ব্যাটলম্যান এক্সামিনেশন সবসময় কি আসবে, নেগেটিভ আসবে, ঠিক আছে। এইসব এক্সামিনেশন আগে অনেক বেশি প্রচলিত ছিল, এখন লাস্ট যে টেস্টটা আমরা বলবো এটাই সবাই করে, ঠিক আছে। এত এক্সামিনেশনে কেউ যেতেও চায় না, যায়ও না, সেটা হচ্ছে কি আলট্রাসোনোগ্রাম। তাহলে আলটিমেট ফাইনাল রেজাল্ট এখানে আলট্রাসোনোগ্রাম করে যদি দেখা যায় ওখানে একটা কি জীবন্ত কি ভ্রূণ আছে, তাহলে কি আপনি প্রেগনেন্ট নিশ্চিত। ভ্রূণের বয়স, কতদিন পরে আপনি ডেলিভারি করবেন, সব কিছু এক রিপোর্ট থেকেই কি বলে দেওয়া যাবে। তার মানে ফাইনালি লাস্ট রিপোর্টটা কি করব, আলট্রাসোনোগ্রাম। কি বলছে দেখেন, বলছে আলট্রাসোনোগ্রাম পরীক্ষার মাধ্যমে 5ম সপ্তাহে খুব সহজে গর্ভাবস্থা নির্ণয় করা যায়। কততম সপ্তাহে, 5ম সপ্তাহে। তার মানে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে যদি আপনি বাচ্চার ডেভেলপমেন্ট বা বাচ্চা আছে কিনা এটা নির্ণয় করতে চান, আপনাকে 5টা সপ্তাহ মানে কত মাস, 1 মাস 7 দিন, তাই না, ওয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে আলট্রাসোনোগ্রাম কি সাথে সাথে আমি দিয়ে দিব, বা মনে করেন একটা মহিলার কি বমি বমি ভাব, বমি, এই জিনিসগুলো আমরা ওই অবস্থাটা দেখলাম, দেখার পরে মনে করেন এখন হচ্ছে 3 সপ্তাহ, ঠিক আছে। 3 সপ্তাহের মধ্যে কি বলবো আলট্রাসোনোগ্রাম করে আসেন, ঠিক আছে। 3 সপ্তাহের মধ্যে আলট্রাসোনোগ্রাম করলে আলট্রাসোনোগ্রামের রিপোর্ট কি নেগেটিভও আসতে পারে। 3 সপ্তাহের মধ্যে আমি যে টেস্টটা করতে বলবো সেটার নাম কি হবে, ইউরিনের স্ট্রিপ টেস্ট। স্ট্রিপ টেস্টে কি দেখবো, এইচসিজি আছে কিনা। এর কয়েকদিন পরে যদি এইচসিজি পজিটিভ নাই, বুঝেন, এইচসিজি কি পজিটিভ নাই, তাহলে তো আপনি প্রেগনেন্ট না আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি, তাই না। এরপরে 5ম সপ্তাহে আমরা কি করতে বলবো, আলট্রাসোনোগ্রাম করে ফাইনালি বলবো যে কি আপনি প্রেগনেন্ট না। কারণ 5ম সপ্তাহের পরে বা 6ষ্ঠ সপ্তাহে অবশ্যই কি আলট্রাসোনোগ্রাম রিপোর্টে চলে আসবে যে কি ভ্রূণ ভিতরে আছে কি নাই, ক্লিয়ার তো। তাহলে কয়টা এক্সামিনেশন, আমরা প্রথমে করতেছি কি এইচসিজি, ঠিক আছে। এইচসিজি পরে বাচ্চার আল্ট্রাসাউন্ড, তারপরে কি বললাম বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ কি বোঝা, তাই না। এরপরে কি বললাম ব্যাটলম্যান এক্সামিনেশন, ভাসমানত্ব পরীক্ষা, লাস্ট ওয়ান কি আলট্রাসোনোগ্রাম। হার্ট সাউন্ড যেটা, সেটা তো দেখা যাচ্ছে তেল যেটা পেটের অপর পাশে যেটা ওটা কি মাকে টেস্ট করার জন্য অ্যাবডোমেনের মধ্যে কি বেল দিয়েই টেস্ট করতে হয়। আপনি যেটার কথা বলতেছেন এটার নাম ডায়াফ্রাম। ডায়াফ্রামটা আমরা কি অ্যাডাল্টদের হার্ট সাউন্ড, বাচ্চার হার্ট সাউন্ড বেল দিয়ে নেই, ঠিক আছে। তার মানে বেল যদি আমরা এখানে ধরি কত সপ্তাহ, এখানে সপ্তাহ উল্লেখ করছে। এখন মনে করেন একটা মহিলা প্রেগনেন্ট হয়েছে, আপনি স্ট্রিপ টেস্ট করে পাইছেন, ঠিক আছে। পাওয়ার পরে আপনি কি বেল ধরতেছেন, পাবেন। এখানে নির্দিষ্ট একটা সপ্তাহের কথা বলছে, কত 18 থেকে 20 সপ্তাহ, এটার বা এটার পরে, ঠিক আছে। তার মানে আগেই পাওয়া যাবে না, 18 থেকে 20 সপ্তাহ পর্যন্ত কি আসতে হবে মিনিমাম। 4.5 মাসের পর। হ্যাঁ, কারণ কি আপনার এত বড় একটা এন্ডোমেট্রিয়াম, এইখানে বাচ্চার ছোট একটা হার্ট, এটা আসবে না। বাচ্চা যখন বড় হবে, এটাও কি বড় হবে, তখন কি হার্ট সাউন্ডটা বাইরের দিকে আসা শুরু করবে, ওকে। এইটুকু ক্লিয়ার কি না, যে আমরা পজিটিভ সিমটমসের ভিতরে কি কি পেলাম। আমরা যদি বলি প্রিজাম্পটিভ সিমটমসে কি ছিল, শেষ
আগামী ক্লাসে দিছেন এ পর্যন্ত পড়া বলেন তো? আগামী ক্লাস মানে কিন্তু স্বপ্ন। একটা মুভি ছিল কি, টুমরো নেভার ডাই, ঠিক আছে? টুমরো নেভার ডাই, আগামীকাল কখনোই আসে না। আগামী ক্লাসে ঠিক আছে যান, আপনাদের কথা শুনলাম, তবে আমি বলে দিলাম টুমরো নেভার ডাই, টুমরো কিন্তু আসে না, আজকে পর আজকে যাওয়া দরকার ছিল। ঠিক আছে, আচ্ছা 11টায় দেন, 11টা দিলে আমরা খুশি। ওকে, ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং প্রেগন্যান্সি। প্রেগন্যান্সির সময় কি কি কিছু বলবেন? হ্যাঁ যান। ওকে, আমরা প্রথমে বলে নিচ্ছি যে প্রেগন্যান্সি কোনো রোগ না, তাই না? প্রেগন্যান্সি হচ্ছে কি নর্মাল ফিজিওলজিক্যাল টার্ম, ফিজিওলজিক্যাল ব্যাপার। একটা মেয়ের জীবনে প্রেগনেন্ট হওয়াটাই স্বাভাবিক, তাই না? প্রেগন্যান্সিটা কি কোনো রোগ না। প্রেগন্যান্সি না হওয়া বরঞ্চ কি বিভিন্ন রোগের কারণ হতে পারে। যে প্রেগন্যান্সি যদি না হয় তাহলে প্রবলেম, তাই না? এটা কি ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও। ছেলের ক্ষেত্রে প্রবলেমটা কখন বোঝা যাবে? বিয়ের পরে, তাই না? যে একটা দম্পতি যদি 1 বছর ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার পর, কেন ফুলছে? কিছু না কিছু তো হয়েছে। ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তাহলে বলেন ডাক্তার দেখাতে বলেন, এমনি ওষুধ খেতে বলেন। আপনি যদি খেতে চান প্যারাসিটামল খেতে বলেন, আপাতত প্যারাসিটামল 1 খেতে বলেন, 1 গ্রাম করে। হ্যাঁ, আর এই যে ইয়ে আছে না, ব্যথার কিছু ইয়ে আছে, অয়েন্টমেন্ট আছে, অয়েন্টমেন্টগুলো দিতে বলেন আর প্যারাসিটামল খেতে বলেন আপাতত। ঠিক আছে, কারণ কি কারণে হয়েছে এটা না বলে বলা যাবে না। হ্যাঁ, ডাক্তার দেখাতে বলেন। ওকে, তাহলে দেখেন ফিজিওলজিক্যাল চেঞ্জগুলো আমরা কি বলবো। একজন মহিলা যখন গর্ভবতী হয় তখন শারীরিক দিক থেকে তার বিভিন্ন ধরনের কি পরিবর্তন পরিলক্ষিত হয়। পরিবর্তনগুলো অলরেডি কিন্তু আমরা পড়ে আসছি। তাহলে একটা মেয়ে যখন গর্ভবতী হচ্ছে তার শারীরিক দিক থেকে বিভিন্ন পরিবর্তন কি দেখা যায়। সেই পরিবর্তনগুলো কি কি বলছে কি, যেমন দৈহিক ওজন, বিপাক, তারপরে কি বিভিন্ন তন্ত্র, মানে কি ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, এইসব তন্ত্রের কি হয় বিভিন্ন পরিবর্তন হয়। এই সকল পরিবর্তনগুলোকে সম্মিলিত রূপটাকে আমরা কি বলতেছি? ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং প্রেগন্যান্সি। ওকে, কি কি ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়? নাম্বার 1 চেঞ্জ, যেটা আপনাকে খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে কি প্রথমটা ওয়েট বৃদ্ধি। ঠিক আছে, এটা কোনো সিস্টেমের মধ্যে আসবে না, কিন্তু কি ওজন বৃদ্ধিটা আপনাকে খুব ভালোভাবে করতে হবে। এটা আলাদাভাবেও কি পরীক্ষার প্রশ্ন আকারে আসতে পারে যে প্রেগন্যান্সি অবস্থায় একটা মেয়ের ওজন কত বৃদ্ধি পায়, কিভাবে। ক্লিয়ার? তাহলে ওজন বৃদ্ধিটা আপনাকে আলাদাভাবে শিখতে হবে, বাকিগুলো শুধু ভালো করে দেখলে হবে। দেখেন কি বলছে ওজন বৃদ্ধির ক্ষেত্রে, বলছে যে যখন প্রেগন্যান্সি শুরু হয় একেবারে ফার্স্ট শুরুর দিকে একটা মেয়ের ওজন কিন্তু কমতে শুরু করে। কিসের জন্য কমতে শুরু করে? যদি তার এক্সেসিভ কি হয়, মর্নিং সিকনেস হয়, যদি তার কি অস্বস্তি বোধ লাগে, গন্ধ বেশি লাগে, তার মানে কি খাবারে গন্ধ লাগতে পারে, পরিবেশ থেকে কি গন্ধ লাগতে পারে, বিভিন্ন রকম কি গন্ধের অনুভূতি, তখন তার খাবারের সমস্যার কারণে, অতিরিক্ত বমির কারণে কি হতে পারে, শরীরের ওজন কমে যেতে পারে। কিন্তু এরপরেই কি হবে, বাচ্চার ওজন বাড়ার সাথে সাথে মহিলার ওজনও কি বাড়তে শুরু করবে। তাহলে এখানে দুইটা ওজন বৃদ্ধি হবে, একটা হবে কি ভ্রূণ সম্পর্কীয় ওজন, আরেকটা হচ্ছে কি মাদার সম্পর্কীয় ওজন। এখানে কিছু ওজন বাড়বে বাচ্চা, কিছু ওজন বাড়বে কি মা। তাহলে বাচ্চা এবং মা দুইটা মিলে যদি 12 কেজির মতো ওজন ম্যাক্সিমাম বাড়ে, তাহলে 6 কেজি আমরা বাচ্চার জন্য বলবো, 6 কেজি আমরা কি মার জন্য বলবো। এর ভাগটা আমাদেরকে কি শিখতে হবে। দেখেন কি বলছে, গর্ভের প্রথম অবস্থায় ওজন কমতে থাকে, এর কারণ হচ্ছে ওই যে বললাম যে এগুলো, অতঃপর ক্রমান্বয়ে ওজন বাড়তে থাকে। কি বলছে, ওজন বৃদ্ধি সর্বোচ্চ কি 11 থেকে 12 কেজি পর্যন্ত হতে পারে। ওজন বৃদ্ধি দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে কি রিপ্রোডাক্টিভ ওয়েট গেইন, আরেকটা হচ্ছে কি নেট কি ম্যাটারনাল ওয়েট গেইন, তাই না, মায়ের
ওকে, গর্ভস্থ শিশু দেখেন ম্যাক্সিমাম লেভেলে 3.3 কেজি পর্যন্ত কি একটা শিশুর ওজন হতে পারে। তাহলে বাচ্চার ওজন যদি 3.3 কেজি হয়, এই ওজনটা কি কার হবে? মার হবে না? সেই জন্য প্রেগনেন্সির প্রথমে একবার মায়ের ওজন করে নিতে হয়। এরপরে কি মায়ের ওজন কি পরিমাণ বাড়তেছে এটা কি বোঝা যায়, বাচ্চার ওজন কতটুকু হচ্ছে, মায়ের ওজন কতটুকু হচ্ছে। ওকে, এরপরে গর্ভফুল প্লাসেন্টার ম্যাক্সিমাম ওজন কত হবে? 600 গ্রাম। প্লাসেন্টার ওজন কত হবে? 600 গ্রাম। এরপরে দেখেন অ্যামনোইটিক ফ্লুইড থাকে কত? প্রায় 800 ml। অ্যাপ্রক্সিমেট কত? 800 ml বা 0.8 কেজি বলছে। জরায়ুর ওজন কত থাকে? জরায়ু কি বর্ধিত হয় 0.9 কেজি। তারপরে কি ব্রেস্টের ওজনও কি বৃদ্ধি পায়, ব্রেস্ট বড় হয়, ব্রেস্ট বর্ধিত হয়। ওকে, কত হয়? প্রায় 0.4 কেজি, প্রায় 400 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে কি তাহলে আমরা দেখতেছি 3.5, 3.3, 600, 800, 900 আর কি 400 গ্রাম পর্যন্ত কি ওজন বৃদ্ধি পায়। অ্যাপ্রক্সিমেট দেখেন 6-এর কাছাকাছি। এরপরে দেখেন ম্যাটার্নাল ওজন বৃদ্ধি কি হবে? রক্তের পরিমাণ বৃদ্ধি পাবে। আমরা জানি কি ওজনের সাথে রক্তের একটা সম্পর্ক আছে না আমাদের শরীরে। আমাদের টোটাল ওয়েটের কত পার্সেন্ট ব্লাড থাকে? কত পার্সেন্ট? টোটাল ওয়েটের ব্লাড থাকে কত পার্সেন্ট? রেফারেন্স কোত্থেকে দিলেন এটা? আমরা জানি অ্যাডাল্টের ক্ষেত্রে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। ঠিক আছে, তাহলে বাচ্চার শরীরে কতটুকু থাকবে? মনে করেন বাচ্চার বয়স কত? 10 মাস। 10 মাস বয়সী বাচ্চার শরীরে কতটুকু রক্ত থাকবে? 5 থেকে 6 লিটার? না, কিসের 3:1? কোথা থেকে পাচ্ছি? আমরা কিনে এখন 10 মাসের ভেতরে গ্রাম আমরা বলছিলাম 7 থেকে 8%। মোট ওজনের 7 থেকে 8% কি হয়? রক্ত হয়। তাহলে মায়ের ওজন যদি বৃদ্ধি পায়, রক্তের পরিমাণ বাড়বে না? রক্তের পরিমাণও বাড়বে। এখানে বলছে কতটুকু বাড়ে দেখেন, রক্তের পরিমাণ বৃদ্ধি পায় 1.3 কেজি, মানে লিটার আর কি। ঠিক আছে, 1.3 কেজি। তারপরে কি ইনক্রিজ এক্সট্রা সেলুলার ফ্লুইড, ভিতরে কি যেহেতু কোষের সংখ্যা বাড়তেছে তাহলে কি হবে? এক্সট্রা সেলুলার ফ্লুইডের পরিমাণও বাড়বে। কত? 1.2 কেজি। আমিষ এবং চর্বি, অ্যাকুমুলেশন অফ দ্য ফ্যাট অ্যান্ড প্রোটিন, শরীরের ভিতরে কিছু ফ্যাট এবং প্রোটিন ডিপোজিশন হবে। ঠিক আছে, এই ফ্যাট এবং প্রোটিন ডিপোজিশনটা হয় প্রায় কত কেজি? 3.3 কেজির মতো। তাহলে মায়ের শরীরে বাড়তেছে কত? রক্ত বাড়তেছে, ফ্লুইড বাড়তেছে, ফ্যাট এবং প্রোটিন বাড়তেছে। দেখেন এই যে মায়ের শরীরে ফ্যাট এবং প্রোটিনটা বাড়তেছে, এটা বাড়ানোর কারণ কিন্তু আছে কি? আমরা পড়ছি না হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোলোজ পড়ছি। হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোলোজ কোথায় পড়ছেন? কোথায় পড়ছেন হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোলোজ? দেখেন আমরা পড়ছিলাম না এইচসিজি, জেস্টিশনাল ডায়াবেটিস পড়ছিলাম না? জেস্টিশনাল ডায়াবেটিস মনে আছে? কাকে বলে? প্রেগন্যান্সি অবস্থাতে যে ডায়াবেটিস কন্ডিশনটা আসে, এটার কারণ কি? এস্ট্রোজেন প্রতিষ্ঠানের জন্য ভ্যাসোপ্রেসিন, মানে যেটা দরকার ওইটা বাদ দিয়ে সবগুলো মনে আসবে এখন। হ্যাঁ, গ্রোথ হরমোন তো হচ্ছে মায়ের শরীরে, বাচ্চার শরীরে গ্রোথ ফ্যাক্টর হিসেবে কে কাজ করে? এইচসিজি। এইচসিজির আরেকটা নাম কি? হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোলোজ। ঠিক আছে, এটা কি করে? মায়ের শরীরে গ্লুকোজের অ্যাবজর্পশনটাকে বাড়ায় দেয় যেন বাচ্চার শরীরে পর্যাপ্ত নিউট্রিয়েন্টটা পায়। তাহলে অতিরিক্ত এর কারণে মায়ের শরীরে কি হতে পারে? একটু প্রোটিন এবং ফ্যাট বেড়ে যেতে পারে। এই প্রোটিন এবং ফ্যাটটাই ঠিক আছে কমে যাবে কখন? ব্রেস্ট ফিডিং এর সময়। তার মানে কোনো মা যদি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করে, তার গর্ভকালীন সময় যে এক্সট্রা ফ্যাট, এক্সট্রা কিছু ছিল সব শরীর থেকে কি বাচ্চার শরীরে ট্রান্সফার হয়ে যাবে। সে দেখতে আরও কি আগের তুলনায় আকর্ষণীয় হবে। মার জন্য রিজার্ভ রেখে দিছিল, বাচ্চার জন্য রেখে দিছিল। ঠিক আছে, এখন কোনো মা যদি বাচ্চাকে এই জিনিসটা না করায় ব্রেস্ট ফিডিং, দেখেন ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে বাচ্চার তো উপকার মানে এটা মানে বলার কিছুই নাই। বাচ্চার সামগ্রিক উপকার কি ব্রেস্ট ফিডিং এর ভিতরে আছে। কারণ মায়ের দুধ এমন দুধ যে দুধের মধ্যে কি এই বাচ্চার যা যা লাগবে সকল পুষ্টি উপাদানগুলো আর কি দেওয়া আছে। সেই জন্য জন্মের প্রথম 6 মাস কি শুধুমাত্র। এখন এখানে মায়ের কোনো উপকার নাই। মায়ের উপকার হচ্ছে কি
মায়ের 1 নম্বর উপকার, মা যদি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায় তাহলে বাচ্চার ব্রেস্টে কিছু স্পেশাল হরমোন আসে, তাই না? সেই হরমোনটার নাম কি? প্রোল্যাকটিন। এরপরে যখন ব্রেস্টে ভাইব্রেশন আসে, ব্রেস্টে প্রচুর পরিমাণ ব্লাড সার্কুলেশন হয়, তার মানে ব্রেস্টের সেলগুলো কি পর্যাপ্ত নিউট্রিয়েন্ট পায়। এখন কি হবে? নিউট্রিয়েন্ট পাওয়ার কারণে ব্রেস্ট সেলগুলো নষ্ট হবে না, ব্রেস্ট সেলগুলো ড্যামেজ কম হবে। যদি না খাওয়ায় উল্টা হবে না, হরমোনও আসবে না, ব্লাড সার্কুলেশনও কি কম হবে। তখন কিন্তু মার কি ব্রেস্ট অ্যাবসেস, ব্রেস্ট ক্যান্সার এই টাইপের রোগ হওয়ার ঝুঁকি কি ম্যাক্সিমাম অ্যামাউন্টে থাকে। তাহলে যে মা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায় না, এখন বাচ্চার অভিশাপের কারণে না হোক, ফিজিওলজিক্যাল কারণেই কি তার ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট অ্যাবসেস হওয়ার কি ঝুঁকি অনেক বেশি থাকে, ব্রেস্টে ফাইব্রোসিস হওয়ার ঝুঁকি কি অনেক বেশি থাকে। ঠিক আছে, আমরা ব্রেস্ট ক্যান্সার যখন করবো তখন দেখবেন ব্রেস্ট ক্যান্সার হওয়ার ম্যাক্সিমাম, একেবারে যদি আমরা 90% কারণের কথা বলি, 90% কারণ একটা মেয়ে নিজেই। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কারণটা কি? সে নিজে। এরপরে কিছু আনুষঙ্গিক কারণ থাকতে পারে। ওকে, তাহলে আমরা দেখতেছি কি শরীরে ওয়েট গেইন হয়। ওয়েট গেইন হওয়ার ক্ষেত্রে আমরা কি বললাম? ম্যাটারনাল ওয়েট গেইন হয় কত? প্রায় 6 কেজি। আবার কি ওইদিকে রিপ্রোডাক্টিভ ওয়েট গেইন হয় কত? প্রায় 6 কেজি। রিপ্রোডাক্টিভ ওয়েট গেইনের সবচেয়ে বড় ওয়েট গেইন হয় কি বাচ্চার শরীর। এরপরে কি আর ম্যাটারনাল ওয়েট গেইনের সবচেয়ে বড় হচ্ছে মায়ের শরীরে ফ্যাট এবং প্রোটিন জমা, তাই না? মনে রাখতে হবে। এরপরে আসেন আমরা দেখি রক্তের উপাদানগত হ্যামাটোলজিক্যাল কিছু পরিবর্তন হয়। ঠিক আছে, এখন আমরা বিভিন্ন সিস্টেমে যাব, ওই সিস্টেমে কি চেঞ্জ হয়, হ্যামাটোলজিক্যাল কি কি পরিবর্তন হয়। দেখেন রক্তের ভলিউম বেড়ে যায়, সার্কুলেশন প্রায় 30% বাড়ে। কেন বাড়ে? কারণ মায়ের সার্কুলেশন এখন শুধু একা না, বাচ্চার সার্কুলেশন সহ মায়ের সার্কুলেশন, তাই না? আমরা কয়েকদিন আগে পড়লাম ফিটাস এবং কি ম্যাটারনাল সার্কুলেশন, পার্থক্যটা বলছিলেন? কোনটা? দেখি কোনটা। এখানে বলছে গর্ভবতী মহিলা, ঠিক আছে, গর্ভবতী মহিলা। প্রেগনেন্ট মহিলাকে বলা হচ্ছে। প্রেগন্যান্সি পজিশনে অনেকে দেখা যাচ্ছে কোনো ধ্যান নিতে পারে না, এটার রিজন বুঝি না, আমার প্রশ্ন করা। প্রেগন্যান্সি পজিশনে অনেকে দেখা যাচ্ছে অনেক পজিশন মানে বুঝুন তো, প্রেগনেন্সি অবস্থায়। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেক কিছু খেতে পারে না, অনেক গন্ধ নিতে পারে না। এইটার রিজন ওই যে আমরা তো বললামই হরমোনাল চেঞ্জ, হরমোনাল চেঞ্জের কারণে তার মানসিক পরিবর্তন হয় কিছু, শারীরিক কিছু পরিবর্তন হয়। শারীরিক পরিবর্তনের মধ্যে একটা হতে পারে কি সব জিনিস গন্ধ লাগা। ঠিক আছে, ইভেন কি হাজব্যান্ডের শরীরেও কি গন্ধ লাগা শুরু হয়ে যায়, তাই না? দূরে থাকো, দূরে ওই থাকো। সকল পার্সনরা আবার একটা জিনিসের প্রতি এডিক্ট কি থাকে? কোনো খাবারের প্রতি একটা এডিক্ট। সেই খাবারের প্রতি বলতে কি বিশেষ করে কি টক খাবারের প্রতি একটা অ্যাডিকশন চলে আসতে পারে, অন্য কোনো খাবারের যে টক খাবারের প্রতি অ্যাডিকশন চলে আসে। এটারও কারণ কিন্তু ওইখানেই আছে। কারণ কি বমি বমি ভাব আসতেছে না, বমির সাথে কিন্তু টকের একটা সম্পর্ক আছে। টক খেলে কি বমি বমি ভাব কমতে পারে, এইটার উপর ভিত্তি করে তার টকের প্রতি কি একটা। আপনি দেখেন না প্রেগনেন্ট মহিলাদের জন্য আচারের বয়মগুলা কিসের জন্য রাখে? এটাই কারণ যে বমি বমি ভাব হবে, এটা কমানোর জন্য সে টক খেতে যাবে, এটাই। আবার কি ওইটা আমরা জানি সবাই, তাই না? তাহলে হ্যামাটোলজিক্যাল কিছু পরিবর্তন আছে। গন্ধটা কেন আসে বুঝছেন? ওই সময় তার কিছু মানসিক পরিবর্তন আসতে পারে, সে হঠাৎ করে কি কান্নাকাটি শুরু করে দিতে পারে, বিভিন্ন রকম সাইকোলজিক্যাল চেঞ্জ আসে। এই সাইকোলজিক্যাল চেঞ্জের কারণে বিভিন্ন এক একজন এক এক রকম কি অ্যাক্টিভিটি করতে পারে। কেউ হঠাৎ করে অস্থির হয়ে যেতে পারে, কেউ হঠাৎ করে কি ঘেমে ঘেমে যেতে পারে। এই যাই হোক এগুলো সবই কি সাইকোলজিক্যাল স্ট্রেস রিলেটেড পরিবর্তন। সেই জন্য বলতেছি যে প্রেগনেন্ট অবস্থায় আপনাদের স্বামী বা স্ত্রীদের দায়িত্ব হচ্ছে কি সাপোর্ট দেওয়া। ঠিক আছে, এখন আপনি যদি আপনার ওয়াইফকে এই সময় সাপোর্ট না দেন, সময় না দেন, তাহলে অন্য কোনো সময় সাপোর্ট দেওয়ার দরকার নেই। ঠিক আছে, কারণ এখন সে যে জিনিসটার কারণে এই সমস্যাটা হচ্ছে, এটা কিন্তু দুইজনেরই উপাদান, দুইজনেরই না। বাচ্চার ভিতরে মায়ের উপাদান অর্ধেক, বাচ্চার উপাদান কি অর্ধেক। এখন মা যদি তাকে লালন পালন করে, তাহলে মায়ের শরীরে যদি কিছু পরিবর্তন হয়, এই পরিবর্তন রিলেটেড যা খারাপ যেটা রাখবে সেটাকে আপনাকে কি করতে হবে? ওভারকাম করতে হবে। এখন আপনি যদি এই সময় আরো ব্যস্ত থাকেন তাহলে কি প্রবলেম আরো বেশি। ঠিক আছে, আপনাকে এই সময় পর্যাপ্ত সাপোর্ট দিতে হবে। মনে রাখবেন যে একটা মেয়েকে
তার ফ্যামিলি যে সাপোর্ট দিতে পারে, আপনার ফ্যামিলি যে সাপোর্ট দিতে পারে, তার বান্ধবী যে সাপোর্ট দিতে পারে, তার বোন যে সাপোর্ট দিতে পারে, ঠিক আছে, সেই সাপোর্ট কখনোই কি স্বামীর সাপোর্টের সিমালটিনিয়াস না, তাই না? ঠিক আছে, স্বামীর সাপোর্ট কি একমাত্র স্বামীই দিতে পারে, তাই না? আপনাকে নিজেকে কি তাকে তার ওই সাপোর্টটাকে ওই সময় দিতে হবে। এই সময় তাকে যত সাপোর্ট দিবেন, আপনার যে যার পরিচয় দিবেন, আমার ছেলে বা আমার মেয়ে, ঠিক আছে, সব কিছু করলো মা, সব কিছু করলো মা, জন্মার পরে কি হয়ে যাবে, এটা বাবার পরিচয় পরিচিত হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যেটাই হোক, হয়েছে 9 পর্যন্ত কেন আবার? ওকে, সব কিছু কি মায়ের পেটে হলো না? জন্মের পরে এটা আপনার সন্তান। এখন আপনার সন্তান যেহেতু বলবেন, যদি চান আপনার একটা কি সুস্থ স্বাভাবিক ছেলে আসুক বা স্বাভাবিক মেয়ে কি পৃথিবীতে আসুক, স্বাভাবিক সন্তান পৃথিবীতে আসুক, সেই ক্ষেত্রে আপনাকে সর্বাধিক সাপোর্ট কাকে দিতে হবে? ওয়াইফকে। কেন দিতে হবে? তার মানে কি নিজের ছেলে মেয়ের ভালোর জন্য পরের মেয়ের অবশ্যই কি করতে হবে? যত্ন নিতে হবে এই সময়টা অন্তত। ঠিক আছে, এটা কিন্তু তার শুধু অধিকার না, ঠিক আছে, এটা তার শুধু অধিকার বলা যাবে না, ঠিক আছে, এটা আপনার দায়িত্ব। যদি একটা প্রতিবন্ধী ছেলে পৃথিবীতে আসে, এটা কিন্তু এরকম না যেটা কি পৃথিবীতে সবার জন্য কষ্টকর, তাই না? একটা সুস্থ স্বাভাবিক ছেলে মেয়ে যেমন দেশের সম্পদ, তেমনি কি একটা প্রতিবন্ধী সন্তান কিন্তু দেশের বোঝাও, তাই না? শুধু দেশের বোঝা কেন, আপনার সারা জীবনের কি এটা একটা না বার্ডেন না? সে অনেক কিছু করুক সেটা আলাদা বিষয়, কিন্তু আপাত দৃষ্টিতে কি সে তো আপনার জন্য কি বার্ডেন, স্বাভাবিক বিষয়টা। তার মানে কি সে যেন এরকম না হয়, সেই জন্য আপনাকে ম্যাক্সিমাম লেভেলের কি এই সময় খেয়াল রাখতে হবে। না রেখে তাকে দিয়ে ভারী ভারী কাজ করাবেন, এটা করবেন এটা করবেন, এই সময় আরো বেশি চাপে রাখবেন। কারণ কি এই সময় সে রান্না বান্না করতে পারবে না, আপনার খাওয়া দাওয়ার সমস্যা হবে। ঠিক আছে, আলটিমেট কি বাচ্চা যেটা হবে সেটার কি কি হবে কেউ বলা যাবে না। হ্যাঁ, আগের মানুষ করতো কেন? কারণ আগের মানুষ কি এই জিনিসগুলো সম্পর্কে সচেতন ছিল না। আগের মানুষ চিন্তা করতো কি যে বউকে যদি বেশি বেশি খাওয়ায় বাচ্চা বেশি বড় হয়ে যাবে, নর্মাল ডেলিভারি হবে না, আরেক ঝামেলা হয়ে যাবে। বউকে যত কম পারে খাওয়ান, তাই না? তখন তোর টিপিক্যাল শাশুড়ি ছিল, মানে স্টার প্লাসের শাশুড়ির যুগ ছিল ওই সময়, তাই না? বাচ্চা মাকে এডুকেট করে খাওয়াতো, সুবিধা কি হতো? বাচ্চার ওজন বাড়তো না, বাচ্চা নর্মাল ডেলিভারিতে হয়ে যেত। কিন্তু বাচ্চার কি শুধু ওজনই কমতো, বাচ্চার মেধাটাও কি হতো? কারণ ব্রেনের 95% ডেভেলপমেন্ট কোথায় হয়? শুধুমাত্র মাতৃগর্ভেই হয়। আর 5% কখন হয়? জন্মের প্রথম 3 মাসে হয়। তার মানে বাচ্চার যখন ব্রেন 100% ম্যাচিউর, তখন সে আপনাকে কিছুই খাওয়ান নাই, হাতে তুলে তাকে তো আপনি কি কিছুই খাওয়ান নাই, পুরোটা মায়ের শরীর থেকে নিছে। কারণ প্রথম 3 মাস কি মায়ের বুকের দুধই খাইছে, পেটের মধ্যে যখন ছিল মায়ের শরীরে রক্ত থেকেই পাচ্ছে সব। ঠিক আছে, বি কেয়ারফুল অ্যাবাউট কি ইউর চাইল্ড। আরেকটা বিষয়, যখন মহিলা প্রেগনেন্ট তখন তার অনেক ধরনের বিধিনিষেধ থাকে, যে চাপ করো না, সেই করো না, এটা কাটা করো, ওইটা কাটা করো, এটা দেখেন এই বিধিনিষেধগুলো আসছে কোথা থেকে? ওই সময় থেকেই আসছে। ঠিক আছে, আমরা যে বলি না যে আমাদের সমাজ যখন তৈরি হয়, ঠিক আছে, সমাজে অনেকগুলা জিনিস কি আমরা না চাইলেও মনের মধ্যে বসে যায়। অর্ধচাঁদ দেখা যাবে না, অর্ধচাঁদ দেখলে ঠোঁট কাটা রোগ হবে, ঠিক আছে, বিশ্বাস করতো, ঠিক আছে, বিশ্বাস করতো। আর এখন বিশ্বাস করে কেন? আমি কোনো রিস্ক নিব না, যদি ওটা মিথ্যা, যদি সত্য হয়ে থাকে প্রবলেমটা কি? ঠিক আছে, যদি সত্য হয়ে থাকে, আমরা এখন বুঝি আগে বাচ্চার ঠোঁট কাটা, তালু কাটা এই সকল রোগ হতো, সেই জন্য বলতো বডি নিয়ে কাজ করা যাবে না, অর্ধেক চাঁদ দেখা যাবে না। এখন আর ওইসব চিন্তা করে কোনো লাভ নাই। এখন কি সব কিছুই করবেন, ঠিক আছে, সব কিছুই করবেন আপনি। শুধু মনে রাখতে হবে আপনি শারীরিক মানসিকভাবে সুস্থ থাকবেন। বাচ্চাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, সে তো আপনার শরীরের ভিতরে। আপনি যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকেন, বাচ্চা অবশ্যই কি হবে? শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবে। কি হয়? বন্যা মানে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, বিভিন্ন রকম সমস্যা। বাট এই যে এগুলো যে কুসংস্কার, ঠিক আছে, এগুলো শুধু মনের উপরে ইফেক্ট করে,
এগুলো ইফেক্ট করে কোথায়? মনের উপরে। সামাজিক প্রথাগুলো ইফেক্ট করে কোথায়? মনের উপরে। ঠিক আছে, এই কারণে কি আপনার মনের উপর ইফেক্ট করা মানে কি, মন আপনার ব্রেনের 60% পরিচালক, তাই না? তাহলে ব্রেনের উপর একটা ইফেক্ট করতেছে, আপনার মধ্যে একটা দুশ্চিন্তা আসতেছে, আলটিমেট কি বিভিন্ন কমপ্লিকেশন হতেই পারে। ঠিক আছে, কিপটামি করা যাবে না এই সময়। এই সময় যত পারেন খাওয়াবেন। এই সময় কি স্যার এখন খাওয়াইবার গেলে তো আগে তো বিরিয়ানি খাওয়া তাই না? খাওয়াবেন একদিন সপ্তাহে। স্যার একদিন এখন বিরিয়ানি আছে প্রতি- দেখেন এই সময়টা হচ্ছে কি তার চাওয়ার সময়, ঈদের চেয়ে বেশি সময় এই সময় যা চেয়ে নিতে পারে আপনার কাছে। হ্যাঁ, এই সুযোগে আমার একটা জিনিস লাগবে, এটা কিনে দাও না। হ্যাঁ। না দিলে আমার মন ভালো থাকবে না, তাই না? মন ভালো না থাকলে তোমার বাচ্চার সমস্যা হবে। স্বাভাবিক। এটা একটা সময় ব্ল্যাকমেলিং এর, তাই না? অন্য সময় তো কথা শুনবেন না, বাট এই সময় কি যা বলবে তাই শুনবেন। ইচ্ছা লাগবে। হওয়ার পরে করবেন অন্য কিছু, যা দিবেন সব নিয়ে যাবেন, যার দরকার নেই। তাহলে বাচ্চা একটাই থাকবে, আর দ্বিতীয় বাচ্চা হবে না। ওকে, দেখেন আমাদের কথা কি, আমরা আপনাদেরকে অফ করাচ্ছি তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আপনি নিজে বুঝেন যে এটা কি কোনো সমস্যা না, আপনি আরেকজনকে এটা বোঝান, বলেন, সাপোর্ট দেন। ঠিক আছে, সে যদি মনের দিক থেকে শক্তিশালী হয় তাহলে কিন্তু তার সমস্যা এত বেশি হবে না। ঠিক আছে, আপনাদের দায়িত্ব কি শিখে বসে থাকা না। আপনি মনে করেন একটা জিনিস জানেন ওইখানে সমস্যা হচ্ছে, চুপচাপ এখানে বসে আছেন, আমার না বললে আমি যাবো না। ঠিক আছে, কিছু কিছু জিনিস কি নিজে থেকেও করতে হয় যদি আপনার সেটা কি জানা থাকে। ওকে, তাহলে দেখেন কি কি হবে এখানে। ব্লাড ভলিউম বাড়বে, সার্কুলেশন বাড়বে, প্লাজমার ঘনত্ব বাড়বে, লোহিত রক্তকণিকা এবং হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে, ইএসআর কি একটু বাড়বে, ইএসআরটা। আরেকটা কি প্লাটিলেট, ইএসআর তো পড়ছেন তাই না? ইএসআর কি প্রথম ঘন্টাতেই দেখে। ইএসআর দেখার নিয়মই হচ্ছে প্রথম ঘন্টাতে কত হলো, যখন থেকে না না ওই কথা ওইটার জন্য বলা নাই, যখন দিছে না এই যে মেশিনটা এইভাবে রাখছে তো তাই না, স্ট্যান্ডটা এইভাবে রাখছে, আপনার রক্ত নিয়ে নিছে, রক্ত নেওয়ার প্রথম ঘন্টা না। ঠিক আছে, টেস্ট শুরু করছে ইএসআর ফ্লুইড যোগ করে এটা রেখে দেয় না স্ট্যান্ডের মধ্যে, 1 ঘন্টায় কতটুকু তলানি পড়ে, তার মানে এটা আপনার শরীরের না। আপনি মনে করছেন যে প্রেগন্যান্সি অবস্থায় ফার্স্ট ঘন্টাতে রক্ত নিয়ে ইএসআর করবে। ওকে, এরপর দেখেন মেটাবলিক কিছু চেঞ্জ হয়, ইরেকট্রোসাইট সেডিমেন্টেশন রেট। ওকে, মেটাবলিক কিছু চেঞ্জ হয়। মেটাবলিক চেঞ্জ মানে কি, মেটাবলিজম রিলেটেড, তাই না? দেখেন গর্ভের প্রথম 3 মাস কি ক্ষুধা আনুপাতিক হারে বৃদ্ধি পায়, কার্বোহাইড্রেটের বিপাক মানে কার্বোহাইড্রেট মেটাবলিজম বেশি হয়, গ্লুকোজ বেশি পাওয়া যায়, এই কারণে কি জেস্টেশনাল ডায়াবেটিস হয় অনেক সময়। তারপর আয়রনের বিপাক এবং চাহিদা বেড়ে যায়, বাচ্চার শরীর ডেভেলপমেন্টের জন্য কি আয়রনের বিপাক এবং চাহিদা বেড়ে যাবে। ওকে, তারপরে কি এই সময় ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যাবে, পটাসের যেহেতু বাচ্চার কি পারগঠন হবে, তাই না? তাহলে এই টাইপের উপাদানগুলো এই সময় বেশি দিতে হবে, আয়রন খাওয়াতে হবে, ক্যালসিয়াম খাওয়াতে হবে, ফসফেট খাওয়াতে হবে, তারপরে কি অ্যানিমিয়া যেন কোনো অবস্থাতে না হয় সেটা দেখতে হবে, পর্যাপ্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবারও খাওয়াতে হবে। এরপরে আসেন শ্বাসতন্ত্র, রেসপিরেটরি সিস্টেমে কি হয়, অক্সিজেনের চাহিদা বেড়ে যায় 20%, কারণ কি বাচ্চার শরীরে অক্সিজেন লাগে, কার্বন ডাই অক্সাইডের চাপও কি কমে যায় তুলনামূলক। এরপরে কি ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি কাকে বলে ফার্স্ট সেমিস্টারে পড়ে আসছি না, ভাইটাল ক্যাপাসিটি কি বলছি, ফোর্সফুলি নিঃশ্বাস নিয়ে ফোর্সফুলি ত্যাগ করার পরে যে পরিমাণ বাতাস কি হয় আদান প্রদান হয়, ভাইটাল ক্যাপাসিটি বৃদ্ধি পায়, কারণ কি অক্সিজেন বাচ্চার গায়ে কি লাগে। নেক্সট ওয়ান দেখেন চেঞ্জ অফ ইউরিনারি সিস্টেম, গ্লুকোজ বৃদ্ধি পাবে না, গ্লুকোজ তো এখন আপনার একা লাগে না, বাচ্চা সহ গ্লুকোজ লাগতেছে না, তাহলে যদি গ্লুকোজ আগের সমানই থাকে হয় আপনার শর্ট থাকবে নাহলে বাচ্চার শর্ট থাকবে। এই সময় বাজার করে খাওয়া কি? মন যেটা চায় সেটাই খাওয়াবেন, সহজ কথা, তার মন ভালো রাখতে হবে। এখন মন ভালো রাখতে যায় যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয়, এটা আমার সমস্যা। আমাদের ফ্যামিলির জন্য সে ভাজা পোড়া খাওয়ার নাকি চলমান। হ্যাঁ, এই সময় তো গিফট আমি করতে হবে, কারণ আইসক্রিম খাওয়াবেন কিন্তু কি লিমিট, আপনি আইসক্রিম এত বেশি খাওয়াচ্ছেন তা ঠান্ডা লেগে গেছে, তাকে আপনার সুস্থ রাখতে হবে শারীরিকভাবে মানসিকভাবে। সুস্থ রাখার জন্য কি যদি আইসক্রিম খাওয়া হয়, আপনি সামান্য একটা আইসক্রিম কাপ আইসক্রিম এনে দিতে পারেন না, কাপ তো খাবে না, একটা কোন আইসক্রিম এনে দিতে পারেন না, একটা কোন খাওয়া
বক্স আইসক্রিম আনবেন, হ্যাঁ বক্স আইসক্রিম আনলে কি ফ্রিজ তালা মারে রাখবেন? বেশি খাওয়ানো যাবে না, কারণ আপনার এটাও খেয়াল রাখতে হবে যদি ঠান্ডা লাগে কাশি হবে, কাশি হলে কি প্রবলেম। ঠিক আছে, আপনাকে এটা বোঝাতে হবে, সব জিনিস তো সে তো অবস্থা, তাই না? কিছু জিনিস বোঝাতে হবে যে আমি তোমার জন্য যা করতেছি সব কার জন্য, বাচ্চার জন্য না, তোমার সুস্থতার জন্য। এখন তোমাকে এই সময় সুস্থ থাকতে হবে, তাই না? ওকে, কি হুম, ডায়াবেটিক্স যখন মাত্রা ছেড়ে যায়, ডায়াবেটিক্সটা কখন হচ্ছে? যখন এই সিজির পরিমাণ কি হচ্ছে অত্যাধিক বেড়ে গেছে। এই কারণে গ্লুকোজের মাত্রাটা এত বেড়ে গেছে যে কি এটা নর্মাল রেঞ্জ থেকেও কি অনেক একটা মাত্রা পর্যন্ত বাড়বে, মনে করেন যে বেড়ে কি একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আসছে। ওই যে হিউম্যান, বুঝি না, না না কমার কথা না তো, বাড়ার কথা। কিসের জন্য? দেখেন বাচ্চার শরীরে গ্লুকোজ যাবে, বাচ্চার তো কোনো গ্রোথ ফ্যাক্টর নাই, তাহলে বাচ্চার এই সময় প্লাসেন্টা আছে, প্লাসেন্টা থেকে কি এইচসিজি তৈরি হবে, যেটা কি হিউম্যান প্লাসেন্টা ল্যাকটোলোজ হিসেবে কাজ করবে। তার মানে কি আপনি যে খাবারটা খাবেন সেই খাবার থেকে গ্লুকোজের পরিমাণ কি হবে রক্তের মধ্যে বেশি আসবে, এটাই কাজটা ঘটাবে। কেন? বাচ্চার শরীরে নিউট্রিয়েন্ট যেন কখনো কম না পড়ে, তাহলে আপনার রক্তের ভিতরে গ্লুকোজ কি বেশি ঢুকে যাচ্ছে না। আবার আপনার শরীরে তো এমনি নর্মালি এইটুকু ঢুকতো, আবার এটা থাকার কারণে কি নর্মালি যে বেশি ঢুকবে, তাহলে বাচ্চার ইউজ কতটুকু করে, আলটিমেট কি হয় গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ওকে, দেখেন চেঞ্জ অফ ইউরিনারি সিস্টেম, ইউরিনারি সিস্টেমে বেশ কিছু পরিবর্তন হয়। কি হয়? রেনাল পেলভিস, আমরা বলছি সিম্ফাইসিস পিউবিসটা কি হবে এই সময় প্রসারিত হবে। সিম্ফাইসিস পিউবিস কোথায় থাকে? সিম্ফাইসিস পিউবিস লোয়ার অ্যাবডোমিনে থাকে সিম্ফাইসিস পিউবিস। হ্যাঁ, পেলভিস, পেলভিক কাকে বলে? পেলভিক রিজন মাথায় বাড়ি দিব এখন। চারটা বোন আর চারটা জয়েন্ট নিয়ে যে রিজনটা গঠিত তাকে আমরা কি বলি? পেলভিক রিজন। সেই বোন চারটার নাম কি? হিপ বোন দুইটা, হ্যাঁ বলেন। এই যে না স্যার আমি একটু বলছি হিপ বোন দুইটা, সাদা না হ্যাঁ হিপ বোন দুইটা, স্যাক্রাম কক্সিজিয়াল না কক্সিস। আপনি বলেন তো বর্ষা জয়েন্ট কি কি আছে? জয়েন্ট কি কি আছে? এই যে এটাই তো, এখানে এটাই না, এইটুকু রিজনের কথাই তো বলতেছি, তাই না? এখানে বোন কয়টা? এই যে চারটা, একটা দুইটা, পেছনের দিক থেকে দুইটা, তিনটা, চারটা, চারটা বোন চারটা জয়েন্ট, এটা নিয়ে যে রিজনটা তাকে আমরা পেলভিক রিজন বলি। ঠিক আছে, এখানে জয়েন্ট কি কি আছে দেখেন। একটা হচ্ছে কি ইলিয়াম, আমরা যেটা বলতেছি হিপ বোন, হিপ বোনের তিনটা পার্ট, তাই না? ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। তাহলে ইলিয়ামের সাথে কি স্যাক্রামের একটা জয়েন্ট থাকে, স্যাক্রোইলিয়াক জয়েন্ট দুইটা, দুই পাশে। সিম্ফাইসিস পিউবিস, এটা এই সিম্ফাইসিস পিউবিসটা কি হয় একটু প্রসারিত হয় ডিউরিং প্রেগন্যান্সির সময়। ঠিক আছে, আরেকটা জয়েন্ট কোথায় আছে? স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট। এই টোটাল চারটা জয়েন্ট, চারটা বোন যে রিজনটা, এটাকে আমরা বলতেছি। ওকে, তারপর দেখেন রেনাল প্লাজমা ফ্লো অ্যান্ড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কি হয়? বৃদ্ধি পায়। আর ইউরিনারি ব্লাডারের উপরে কি পড়ে? বাচ্চা বড় হওয়ার কারণে ইউরিনারি ব্লাডারও তো এখানেই থাকে, বা ইউরিনারি ব্লাডারের উপর একটু চাপ বেড়ে যায়, এই কারণে কি হয় ঘন ঘন প্রস্রাব হয় এই সময়। নেক্সট ওয়ান দেখেন চেঞ্জ অফ এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমের চেঞ্জ তো আমরা বুঝতেছি, একমাত্র এটাই একটা সময় যে সময় কি হয় নতুন একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড তৈরি হয়, নাম কি? প্লাসেন্টা। তাহলে প্লাসেন্টা থেকে কিছু হরমোন তৈরি হবে, যে হরমোনগুলো আগে কখনো তৈরি হতো না। প্লাসেন্টা থেকে কি কি হরমোন তৈরি হয় বর্ষা? এইচসিজি আর প্রোজেস্টেরন। ভেরি গুড। ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের মাত্রা বৃদ্ধি হয়, রক্তে কি অ্যাড্রিনাল হরমোনের ঘনত্ব বেড়ে যায়। অ্যাড্রিনাল হরমোন মানে কি বোঝাচ্ছি? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে হরমোন তৈরি হয়। অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে? কিডনির উপর। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কি হরমোন বের হয়? মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, সেক্স হরমোন, তাই না? ওকে, এরপরে লেখেন, এরপরে আমরা আরো কয়েকটা হরমোনের কথা বলি। চেঞ্জ ইন ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমেও কিছু
পরিবর্তন হয়, তাই না? না এটা ঠিক আছে। আপনি ইচ্ছা করলে কি আপনি যে সিস্টেমগুলো পড়ছেন ওই সিস্টেমগুলো আরো কয়েকটা সিস্টেম দিয়ে দেবেন। নার্ভাস সিস্টেমের কিছু পরিবর্তন হয় না, পরিবর্তনগুলো লেখেন, আরো দুইটা সিস্টেম ইনক্লুড করে দেন। এক নাম্বার লেখেন ডাইজেস্টিভ সিস্টেম, দুই নাম্বার লেখেন কি নার্ভাস সিস্টেম। তাহলে ডাইজেস্টিভ সিস্টেম এবং নার্ভাস সিস্টেমেও কি হয়, কিছু পরিবর্তন হয়। ডাইজেস্টিভ সিস্টেমে কি পরিবর্তন হয়? এই সময় বমি বমি ভাব আসতে পারে, তাই না? ক্ষুধা বৃদ্ধি পেতে পারে, গ্লুকোজের অ্যাবজর্পশন রেট বৃদ্ধি পেতে পারে। তাহলে দুই তিনটাই দেন। এক নম্বর হচ্ছে কি ক্ষুধা বৃদ্ধি, বমি বমি ভাব, ক্ষুধা বৃদ্ধি, গ্লুকোজের অ্যাবজর্পশন কি, ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন বৃদ্ধি পায়। তার মানে কার্বোহাইড্রেটের ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন কি হয়, বেড়ে যায় এই সময়। গ্লুকোজ দিয়ে না, কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন এন্ড ডাইজেশন, কার্বোহাইড্রেটের ভিতরে গ্লুকোজ থাকে, তাই না? নার্ভাস সিস্টেমের কি হয়, এই সময় বিভিন্ন মানসিক পরিবর্তন হয়, তাই না? এই সময় বিভিন্ন মানসিক পরিবর্তন হয়। হ্যাঁ, নার্ভাস সিস্টেম, চেঞ্জ ইন নার্ভাস সিস্টেম। কার্বোহাইড্রেটের কি ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন বৃদ্ধি পায়। ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন, হজম এবং কি অ্যাবজর্পশন বৃদ্ধি পায়। নার্ভাস সিস্টেমে কিছু পরিবর্তন হয়, ঠিক আছে? নার্ভাস সিস্টেমে কি কি পরিবর্তন হয়? যে সময় কি হঠাৎ করে মন খারাপ হতে পারে, ঠিক আছে? সাইকোলজিক্যাল, অর্থাৎ এই সময় মানসিক কিছু পরিবর্তন হয়, মানসিক এবং আচরণগত কিছু পরিবর্তন হয়। যেমন হঠাৎ করে মন খারাপ হওয়া, ঠিক আছে? হঠাৎ করে কি খুশি হওয়া, একটা ভয় ভাব ভিতরে চলে আসা। হ্যাঁ, মানসিক এবং কিছু মানসিক পরিবর্তন হয়। মানসিক পরিবর্তনগুলো কি, হঠাৎ করে রেগে যেতে পারে, হঠাৎ করে কি কষ্ট পেতে পারে, মানে কি আবেগপ্রবণ হলে যা যা হয়। আর আবেগের সেন্টার হিসেবে কে কাজ করে? আমাদের আবেগের সেন্টার কোথায়? ফিলিংস। কে? হাইপোথ্যালামাস, তাই না? হাইপোথ্যালামাসের ফাংশন আমরা কি করছিলাম? ফিলিংস। আর ফিলিংস সকল অনুভূতির কেন্দ্র কে? হাইপোথ্যালামাস। ওকে, হ্যাঁ। নার্ভাস সিস্টেমে লিখবেন মানসিক পরিবর্তনগুলো, ডাইজেস্টিভ সিস্টেমে লিখবেন কি খাদ্য রিলেটেড পরিবর্তনগুলো। এই কয়েকটা সিস্টেমিক পরিবর্তনই লিখবেন। তাহলে এখানে দুইটা বড় প্রশ্ন শেষ। একটা হচ্ছে কি ফিজিওলজিক্যাল কি কি চেঞ্জ হয় ডিউরিং প্রেগন্যান্সির সময়, আরেকটা হচ্ছে কি পজিটিভ সিমটমসগুলো কি কি, পজিটিভ সিমটমসের ইয়াগুলো বর্ণনা, তাই না? নেক্সট ক্লাসে আমরা পড়বো কি ইডিটি কিভাবে ডেলিভারি নিয়ন্ত্রণ করে, তারপরে প্রেগন্যান্সি কাকে বলে, মাল্টিপল প্রেগন্যান্সির সুবিধা অসুবিধা লক্ষণ